যিনি মিটিংয়ে অনেক মিটিংয়ে দেখছি সাবেক ডিসি ছিলেন, সেই মিটিংয়ে বসার চেয়ার পর্যন্ত পান না। যে আজকে আপনি পদে বসছেন দেখে বা এই সম্মানের জায়গায় বসতে দেখে তাদেরকে মানে আপনার দৃষ্টিতে সব দেখবেন। এই যে 10টা কমিশন হলো, 6টা প্রথমে হলো, পরে 4টা হলো, এই 10টা কমিশন যদি দলভাবে কথা বলে, দলভাবে কাজ করে, দলভাবে চিন্তা করে, সেটা সিনক্রোনাইজেশন হবে না। না হওয়ার পরে এটা ইমপ্লিমেন্টেশন গেলে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন না। আর এইসব কমিশনে সবাই আছেন আপনারা বিভিন্ন ক্ষেত্রে স্পেশালিস্ট, সাবেক কর্মকর্তা কর্মচারী। এখন যদি যারা এটা ইমপ্লিমেন্ট করবে, যে পলিটিক্যাল পার্সন, তাদের পার্টিসিপেন্ট নাই কেন? আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি একজন ছাত্র প্রতিনিধিকে আপনারা নিয়েছেন, গভর্নমেন্ট নিয়েছে, কিন্তু এই জিনিসগুলোকে এইভাবে আউটলাইন না করে, সরকারকে এই বিষয়গুলো ফিডব্যাক না দিয়ে আপনারা আপনাদের 3 মাসের এই চাকরির মতো একটা দায়িত্ব পালন করে দিয়ে গেলেন, যেটা জনগণের কি মানে লাভটা হবে? এই জিনিস আপনি যদি মৌলিক জিনিসে না আসেন, তাহলে আপনার এই কমিশন হওয়ার কোনো গুরুত্বপূর্ণ অর্জন হবে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশের যে 56টা মন্ত্রণালয় এবং বিভাগ আছে, আমার মনে হয় না 35 থেকে 40টার বেশি থাকা উচিত, কারণ এর বেশি মন্ত্রণালয় থাকা উচিত না। তবে একটা স্পেশাল রেকমেন্ডেশন আমি রাখতে চাই যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আছে, বাট একটা সংখ্যালঘু মন্ত্রণালয় হওয়া উচিত। কারণ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় করেন, এই পর্যন্ত কি ভিন্ন ধর্মের কোনো জিনিসটা এই পর্যন্ত আপনারা নিয়েছেন? এই সব কোনো সরকার সংখ্যালঘুদের কাছে কোনো এই মন্ত্রী নাই, সোফার আইব। 2, 3 নম্বর হচ্ছে পদোন্নতি নিয়ে যে বৈষম্য শুরু হলো, বৈষম্য গত ফ্যাসিস্ট সরকারের গালিগালাজ নানান কিছু আমরা করি, বাট এই সরকার আসার পরে যেভাবে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন, এটা কি বৈষম্য আরো বাড়িয়ে দেওয়া হলো না? এটা কি ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করা হলো না? যেসব কর্মকর্তা এই দেশের জনগণকে সেবা না দিয়ে তারা মানে যে দুর্ভোগ ব্যবস্থা ছিল, সেই দুর্ভোগ ব্যবস্থার মধ্যে শাস্তি পেয়েছে, সে তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে। এটা কি বৈষম্য বাড়ানোর কাজ করা হয়নি? 2, 3 হচ্ছে শাস্তির বিষয়ে অনেকে বলে যাচ্ছেন যে কঠোর শাস্তি নেই, সেটা আমি উল্লেখ করতে চাই না। মাত্র 2 দিন আগে হচ্ছে আমার অনার্স ফাইনাল পরীক্ষা আমি দিলাম, মনোগ্রাফ জমা এখনো বাকি আছে। সো আমার আসলে আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে, যে কমিশনে কাজ করতেছি সেই কমিশন নিয়ে পড়াশোনা করেছি আমি 4 বছর। একটা রিয়েলাইজেশন আমার আসছে, এই যে 1 মাস বা 1.5 মাস আমি ফিল্ড লেভেলে গিয়ে অফিসারদের কথা শুনেছি, তারপরে হচ্ছে আমি জনগণের কথা শুনেছি, আমলাদের কথা শুনেছি। একটা রিয়েলাইজেশন আসছে যে তাদের অ্যাপ্রোচ দেখে, স্যাররা আছেন এখানে, স্যার বেয়াদবি মাফ করবেন, একটা রিয়েলাইজেশন এসেছে যে মানে জীবনে যাই করে বিসিএস দেব। একটা কারণ হচ্ছে এই যে আপনারা বলেন না যে বিসিএস এর যারা কর্মকর্তা আছে তাদেরকে হচ্ছে মানুষ স্যার স্যার বলে সম্বোধন করে এবং তারা হচ্ছে সাধারণ মানুষদেরকে অ্যাক্সেস দেয় না। একেবারে আপনারা সচিবালয়ে থাকেন, একটা হার্ডলি ট্রুথ, একজন সচিব, যুগ্ম সচিব বা হচ্ছে একজন উপসচিব বা একজন হচ্ছে ইউএনও বা একজন ডিসি, তার সিনিয়রের সাথে তার যে একটা ইন্টারঅ্যাকশনটা হয়, ওই ইন্টারঅ্যাকশনটা আপনাদের দেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না। মানে তারা যে পাবলিক সার্ভেন্ট আমরা বলি, মানে পাবলিক সার্ভেন্ট বলি, তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট না, তারা হচ্ছে আপনার তার সিনিয়রের সার্ভেন্ট। মানে হাউ দ্য অ্যাপ্রোচ, আপনি আসলে এতটা হীনমন্যতায় তারা ভোগে, তারা মানুষের জন্য আসলে কাজ করবে কি মানে আমি জানি না। এই হীনমন্যতা দেখে আসলে আমার বিসিএস দেওয়ার ইচ্ছা চলে আসছে, বুঝতে পারছেন? আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা একটু ঘাটতি দেখা গেছে। আপনারা আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে যখন স্যাররা বললেন যে 23টা কমিশন হয়েছে, এই 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারে না? এর আগে একবার বলা হয়েছে, আমরা যখন শেষ করতে যাই যখন কথা বলতে শেষ করতে প্লিজ 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 আমরা যখন কথা বলতে যাই কথা শেষ করতে দেন না, আমাদের কথা তো শেষ হয় নাই। এভাবে কথা আপনি এভাবে কথা বলতে হবে না, আমাদের কথা শেষ করে দেন। আমি কথা বলে শুরু করেছি মাত্র, আপনি আমাদেরকে কথা বলতে দেন। 35 সেকেন্ড কথা বলছেন, ঠিক আছে? আমাদের তো অনেক কিছু আমরা পড়াশোনা করে আসিনি, মেহেদী ভাই কথাটা আপনার বলা উচিত হয়েছে। আমার কথা শুনে আমরা উপজেলা বানানোর সম্পর্কে আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যানকে থামিয়ে দিল। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি আগে বিতর্ক জড়াই গেছেন। আপনার
এই জালাল Let me finish my sentence, please. Okay. আচ্ছা আমি সেন্টেন্সটা শেষ করি। হ্যাঁ সেন্টেন্সটা শেষ করি। আপনাদের একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা বলতেছি আমি। এই প্রশ্নটা আপনারা জানেন। আচ্ছা আমার সেন্টেন্সটা লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। ওকে আমি আপনাকে তো বলছি, আপনি মনে হয় অ্যাভয়েড করে গেছেন। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লর্ড মনে করে, এগুলা নিজেদেরকে লর্ড মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লর্ড মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স পড়তে দিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স পোস্ট মাস্টার শেষ করেছি। উই আর অলসো গ্র্যাজুয়েট ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন, বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকরা কি করবে করবে না সেই পরিমিতি সাংবাদিকদের জানা আছে। So you should say sorry. You are trying to accuse a person, a very young person who is still a student. তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে জানা, আমরা কেউ করি নাই। আমি বন্দুকের গুলির সামনে ছিলাম, আমি গুলির সামনে ছিলাম। আমি গুলির সামনে ছিলাম, গুলি গুলি। ভাই ভাই কিছু নেই। কার্ফির ভিতরে গুলির সামনে ছিলাম। হ্যাঁ কি বলে কি বলো না আমরা ভাই প্রেমে এইদিকে নিচ্ছে না। সেই জ্বালা আপনি বুঝবেন না, সেই জ্বালা আপনি বুঝবেন না, কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের চাকরি থাকবে। আপনি উপদেষ্টা ছিলেন, কিন্তু এইভাবে যেভাবে আপনি একভাবে কথা বলছেন খুবই লজ্জাজনক, দুঃখজনক। না না আমি কোনো চাকরি করি না, আমি কোনো চাকরি করি না। চাকরি করছেন না বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি। এই কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশনে 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি যখন কথা বলতে দিচ্ছেন না, এখন এই পরিস্থিতিতে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা সরকারি অফিস থেকে আপনি চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস কমিটি? এটা সরকারি নির্দেশে যদি সবকিছু শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। না what makes you feel যে আমরা তথ্য নেই নাই? How did you conclude this? 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ, সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন,
বাট মারা যায় না, 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে আর হাজার হাজার সাংবাদিককে নির্মূল রাত কাটাতে হয়েছে। আমরা এখানে উইলিং নিয়ে আসি না, আপনারা আমাদেরকে ডাকছেন। সো যদি আমাদেরকে কিন্তু আমাদের স্বপন ভাই বাসা ভাই প্রথমে বলেছিল যে আপনারা আগে বলেন দেন আমরা বলবো, আপনারাই বলছেন আমাদেরকে বলতে দেন, কিন্তু আমরা যখন বলতে যাচ্ছি আপনারা কেউ শুনতে চাচ্ছেন না শুনেন নাই তো কথা বলার পরিপ্রেক্ষিতে আপনারা এক মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন। জনপ্রশাসনকে আরো মানে কুঠারিবদ্ধ করার জন্য রিফর্ম করতেছেন, জনবান্ধব প্রশাসন করার জন্য আপনারা বসেন। আচ্ছা ঠিক আছে, দ্যাট ইজ ইওর ভিউ, পারফেক্টলি অলরাইট, দ্যাটস পারফেক্টলি অলরাইট। কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে। সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম, আপনারা যখন কোনো একটা ইস্যু রেজ করেন তখন তো সেটা বলতেই হবে। সেই জন্য সাংবাদিকদের আন্দোলন অবদানে তারা জেল কাটছে, আমরা মাঠে কি করছি সেটা গুগলে সার্চ দিয়ে দেখেন। না আপনি কথাটা উল্টো করে আপনার মাঠে এক্সপেক্ট রেখে বলছি। আমরা কারা উন্নত ছিলাম, আমরা কারা গুলি খেয়েছি, আপনারা এই কথাটা উল্টো করে দেন। আন্দোলন করেছে, আপনারা করেন না এই কথা বললেন। আমরা ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেইটা করতে গিয়ে আমি প্লিজ কথাটা শেষ করি, বিষয়টা সেই রকমই আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবে যেহেতু আপনারা কভার করতে গেছেন আন্দোলনটা, কাজে আপনারা পুলিশ সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছে, নিহত হয়েছে। এটা আপনি মিছিল করতেছেন না, এটা আপনি মিছিল করেছি। একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কথা বললেন, আমি একটু তাহলে এত আন্দোলন হলে এতজন এলো, মানে 5ই আগস্টের পর সরকারি এত কর্মকর্তাদের প্রমোশন এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার হলো? তারা তো আন্দোলনে ছিল না, তারা কই ছিল? আপনি বলেন সাংবাদিকরা কিছু করেন, আমি আপনার কথাও যদি ধরি চাইলে সারা বিশ্ব কিভাবে জানলো? সারা বিশ্ব কিভাবে জানলো? স্যার আপনি এই যে পুনর্বাসন যদি করার দরকার ছিল, পদায়নের জন্য সচিবালয়ে মারামারি, হাতাহাতি, এই ক্যাবিনেট সেক্রেটারি রুমের সামনে হলো যে অনশন, এগুলা কারা করছে? তারা কি, তাদের ভূমিকা কি ছিল? কোনো ভূমিকা ছিল না, কিন্তু সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তারা সব সময় আগায়া। আপনারা কেউ এই সরকার আসার পর কোন সাংবাদিকের বিষয়ে পথ প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তাদের বিষয়ে কোনো খবর নেওয়ার চেষ্টা করছে? করে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানোর জন্য সুপারিশ চলতেছে, কোন সাংবাদিকের আগের বেতন পায় কিনা সেটা কেউ খবর নিচ্ছে? আপনি কিছু লাগবে না, সচিবালয়ের মধ্যে যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নরমাল কোন সাংবাদিকের চিকিৎসা পায় না, সরকারি কর্মকর্তা হইতে হয়। আপনি আমাকে যদি ব্লেম দেন দিতে পারবেন, কিন্তু আপনি নিজের জায়গা থেকে কি করছেন আগে সেটা দেখতে হবে। আর আরেকটা বিষয় বলি, যে মানে কথাটা কিরকম, যে একটা কথা আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে, আন্দোলন তারা করছে, সবগুলা বিষয় সেটা আমরা নিতে পারতেছি। আরেকটি বিষয় ছাত্র ছোট ভাইরে বলি যে ভাইয়া, আমরা সব দীর্ঘদিন ধরে কিন্তু এখানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে মানে কাজের পারপাসে করতে করতে আমরা অনেক কিছু দেখি, আমরাই সব কথা বলি। এই যে বালিশ কাণ্ড যেটা, সেটা কিন্তু অন্য কেউ এসে উদ্ধার করে নাই, সেটা সাংবাদিকরাই উদ্ধার করছে। আর এই শিক্ষার্থীরা আহত বা নিহত, এইটা টিভিতে যতটুকু কম দেখাইছে, কিন্তু কোন পত্রিকা কম লিখছে এটা কেউ বলতে পারবে না। আজকে ওর কাছ থেকে মাইকটা অফ করে কিন্তু আগের মন্ত্রীদের যে প্রশ্ন করা হয়েছে সেই ভিডিওগুলো এখনো আছে, যদি অনুগ্রহ করে আপনারা সবাই দেখেন, আপনারা সমৃদ্ধ হবেন, আমরাও সমৃদ্ধ হব। আর আমার যারা সহকর্মী আছে,
আপনার বয়সে তরুণ, একটা কথা বলে ফেলতে পারেন, মাত্র অনার্স শেষ করতে। আপনার যে রক্ত গরম আমাদেরও কারো কম ছিল না। এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল, বাম দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, আপনি হয়তোবা চেনেন না বা জানেন না। এর মানে এই না যে আজকে আপনি পদে বসছেন দেখে বা এই সম্মানের জায়গায় বসে দেখে তাদেরকে মানে আপনার দৃষ্টিতে সব দেখবেন। ৭১-রে অস্বীকার করা যাবে না ভাইয়া। আচ্ছা, একটা জিনিস হলো আমি যেটা বলতে জনপ্রশাসনের সবকিছু দেখে সে ঠিক করেছে যে সে বিশেষ পরীক্ষা দেবে না। তার মানে এটা আমরা যারা এখানে অন্য যারা সরকারি চাকরি করতাম আমাদের সবাইকেই সে হার্ড করে নাই, রিজন করেছে, বলেছে যে আমরা ভালো কাজ করি নাই। আমি তো রিয়েক্ট করি নাই, কিন্তু সে ছাত্র মানুষ, সে বলতেছে রিয়েক্ট করার কিছু নেই, তার বয়সের বিষয়ে চিন্তা করতে হবে। আরেকটা হলো যে ঠিক আছে, আমি এটা অস্বীকার করার উপায় নাই যে আমাদের এই যে আন্দোলন হয়েছে এটা কভার করতে গিয়ে আপনারা অনেকেই নানান ভাবে আহত হয়েছে, মারা গেছে কেউ, এটা স্বাভাবিক, এটা হয়েছে। আমার প্রশ্নটা হলো আপনি যে গিয়েছেন, আপনি সাংবাদিক হিসেবে গেছিলেন, আমার কথা না সাহিত্যবোধের চাকরি গিয়েছেন স্যার, সবাই সাংবাদিক হিসেবে যায় না স্যার, ডিউটি বাইরে আমরাও গিয়েছি। আপনাকে নিয়ে আমরা অহংকার করি, আপনি আমাদের গর্বের সম্পদ, সতীতের জন্ম বাংলাদেশে, এ কারণে আমি অহংকার বোধ করি। স্যার, ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলন নয়, ছাত্র জনতার আন্দোলন। জনতা আন্দোলনে স্যার আমি ছিলাম, ছাত্র আন্দোলনের মধ্যে আমার সন্তান ছিল, আমরা আমাদের কোলের সন্তানকে মাঠে নামিয়ে দিয়েছি স্যার। কোনোভাবেই স্যার এটিকে কুক্ষিগত করা যাবে না। আর শুধুমাত্র কভার করার জন্য তো স্যার দেয়নি। আমি সচিবালয় বিটের রিপোর্টার, আমার দায়িত্ব স্যার সচিবালয়ের এই 4 দেওয়ালের মধ্যে, সচিবালয়ের বাইরে যদি একজন মন্ত্রী মরে পড়ে থাকে, অফিসের মধ্যে আমার দায়িত্বের মধ্যে পড়ে না, একটু সচিবালয়ের বাইরে হয়েছে। কিন্তু স্যার গত জুলাই এবং আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে আমরা সবাই কিন্তু সেই আন্দোলনে শরীক হয়েছি, সমর্থন জুগিয়েছি স্যার, সমর্থন জুগিয়েছি। আর ছাত্র প্রতিনিধি আমাদের সন্তানরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, দেশের বাইরে পড়ে। আমরা এই সচিবালয় সবচেয়ে জুনিয়র যে কর্মকর্তার সঙ্গে ডিল করি উনি জেলা প্রশাসক, সবচেয়ে জুনিয়র কর্মচারী এই সচিবালয়, যিনি অনেক মিটিংয়ে দেখছি সাবেক ডিসি ছিলেন, সেই মিটিংয়ে বসার চেয়ার পর্যন্ত পান না। ডিসি সাহেবকে সবচেয়ে জুনিয়র কর্মকর্তা ডিসিকে আমরা ডিল করি। আপনি কোন সেলসে বললেন আপনি মাস্টার্স পরীক্ষা করেছেন? আপনি ছাত্র মানুষ, অনার্স পাস করেছেন, যথেষ্ট ম্যাচিউর স্যার, যথেষ্ট ম্যাচিউর। কি করে বললেন পড়াশোনা করে আসেন? পড়াশোনা না করে ডক্টর মোখলেছুর রহমান সাহেবকে ডিল করি কিভাবে? পড়াশোনা না করলে মুহিত চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলি কিভাবে? স্বাধীন হওয়া প্রয়োজন। আপনাদের প্রতি দরদ আছে, আপনাদের প্রতি মায়া আছে, আপনাদের প্রতি মমতা আছে এবং থাকবে এই কারণে আপনাদের মতো সন্তানরা আমার ঘরে আছে। আপনারা সেই জায়গা থেকে দেখেন, আমাদেরকে অস্বীকার করেন না, শিকড়কে অস্বীকার করে বড় হওয়া যায় না। বাপের ইজ্জত না থাকলে সন্তান বড় হয় না। যদি আপনারা কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি। এখন কথা হচ্ছে, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের 80 বছরে 4টা বড় বড় বিপ্লব হয়েছে, আমি ওই কথাটা বলতে চাইছিলাম। এবং এই 4টা বড় বড় বিপ্লব পরিবর্তনের জন্য হয়েছে, পরিবর্তনটা হয় না। এবং এই
সময়ে যে পরিবর্তনটা হয়েছে 24-এর আন্দোলনের পরিবর্তনের মাধ্যমে যে একটা মুহিত কমিশন হয়েছে অথবা অন্যান্য সংস্কার কমিশনগুলো হয়েছে, এই সংস্কার কমিশনগুলো কেন এক্সক্লুসিভ এবং কেন হচ্ছে আরো বেশি ভূমিকা পালন করতে হবে, এই সংস্কার কমিশনটা কেন আরো 23টা কমিশনের মতো না? আমার প্রশ্নটা ছিল ওই জায়গায়। আমরা যদি দেখি যে সবাই ফিল্ড লেভেলে আমরা কথাবার্তা বলেছি, সকল আমলারা তাদের সুবিধার জন্য কথা বলেছে। আমি কিন্তু প্রথমেই আমার এই যে আমি যেখানে আপনারা বলেছেন যে আমার দায়িত্ব নিয়েছি আমি বড় বড় কথা, বিষয়টা কিন্তু এমন না। আমি কিন্তু আরো বেশি তাদেরকে তাদের সামনে আরো কথা বলেছি। আমি সারা ছিলেন তাদের সামনে আরো ইয়ে করে কথা বলেছি। তারা গাড়ির লোন নিয়ে কথা বলেছে, তারা গাড়ির লোনের টাকা কেন কম, তারা হচ্ছে কেন এই কাটার এত বেশি, কিন্তু জনগণের স্বার্থে জনগণের সেবা দেওয়ার জন্য তাদের কাজটাকে আরো বেশি গতিশীল করার জন্য আরো কি কি মডার্ন টেকনিক ইউজ করা যায়, পৃথিবীর অন্যান্য দেশে কোন কোন টেকনিকগুলো ইউজ করেছে, বাংলাদেশের কনটেক্সটে যারা ছিল, যেমন মালয়েশিয়া ছিল, সিঙ্গাপুর ছিল, কোরিয়া ছিল, এই বাংলাদেশের সমসাময়িক সময়ে কিন্তু এই দেশগুলো প্রতিষ্ঠা লাভ করেছে 70 সাল বা 50-60 সালের পরে। এই জায়গা থেকে বাংলাদেশ কেন ওই জায়গাটা থেকে ঘুরে দাঁড়াতে পারবে না, এই কনটেক্সট থেকে ওই জায়গাটায় প্রশ্নটা করা হয় না। আমি সেটা বলতে চাচ্ছিলাম আর কি। এখন স্যার আমাকে প্লিজ, আমি ওই জায়গাটায় বলতে যাচ্ছিলাম যে আমাদের আজকে সবাই বলতেছে, স্যাররা বলতেছে, আমি খুব বেশি আমি ইয়ে করি যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে হচ্ছে পদোন্নতি হবে। এটা কেন মানে আমি আমার জায়গা থেকে বলছি, আমি আপনাদের জায়গা থেকে প্রশ্নটা করতাম যে একটা সরকারি অফিসার তার পারফরম্যান্সের মাধ্যমে কেন তার পদোন্নতি হবে না? আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষার্থী, আমাকে এটা শেখানো হয়েছে পারফরম্যান্স ম্যানেজমেন্ট। আপনারা প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরি করেন, যদি আপনাদের পারফরম্যান্স ম্যানেজমেন্ট যদি বেশি হয়, আপনাদের পারফরম্যান্স একটা এসিআর রিপোর্ট আপনারা কন্টিনিউ করেন, সেই এসিআর রিপোর্ট নিয়ে সরকারি কর্মকর্তাদের অনেক বেশি দুর্নীতি হয়, ইচ্ছা মতো আপনাদের হচ্ছে রিপোর্ট দেওয়া দেয়, 98-99 দেওয়া দেয়, সারা জানান ভালো করে। সেই জায়গায় আসলে কি সেই কর্মকর্তাটা 98-99 পাওয়ার যোগ্য কিনা, 98-99 পাওয়ার পরে সে হচ্ছে সেই প্রমোশনটা ডিজার্ভ করে কিনা, এবং সে যে প্রমোশনটা ডিজার্ভ করতো সে আসলে প্রমোশনটা ডিজার্ভ পাচ্ছে কিনা, সেই জায়গাটা আসলে আমি চাচ্ছিলাম যে আপনারা প্রশ্নটা করবেন। আপনাদের জায়গা থেকে জায়গা থাকলে আমি ওই প্রশ্নটা করতাম, এটাই আমি বলতে চাইছিলাম। মানে হয়তো আপনারা ভুল বুঝতে পারছেন বা আমি বুঝাতে পারি না, এজন্য আমি সরি। এখন কথা হচ্ছে পদোন্নতি নীতি এটা তো পদোন্নতি মধ্যে থাকে। সেখানে এই কথাটা আনছি, পদোন্নতি নীতিমালা 2000 আনছি। জি জি থ্যাংক ইউ। ঠিক আছে তো আমি শেষ করেছি স্যার, মানে আমাকে ভুল বুঝছেন হয়তো, এই জন্য আমি সরি বুঝতে পারি না। আমার একটা অনুরোধ আপনাদের কাছে যে আপনারা যে লেভেলে কাজ করেন, আপনারা যে বয়সে, এখন যেটা হচ্ছে এটা কিন্তু সেই পজিশন এবং সেই বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। আমি অত্যন্ত দুঃখিত আপনাদের আচরণে, এবং আপনারা প্রত্যেকেই যেভাবে কথা বলতে চাচ্ছেন, প্রত্যেকে বলতে আমি যারা কথা বলতে চাচ্ছেন সবাইকে, অনেকেই বসে আছেন, আমি খুবই দুঃখিত। আমার চাকরি জীবনে কিংবা আমার 81 বছর বয়সে আমি এই ধরনের পরিস্থিতি কোনোদিন দেখি নাই। আমি অত্যন্ত লজ্জিত এই আপনাদের যে এখন যেটা করেছেন, কারণ এটা দিস ইজ এ গ্যাদারিং অফ জার্নালিস্ট এন্ড এ কমিশন। সেইখানে কথাবার্তা বলার, আপনারা যে বললেন আমরা 3 ঘন্টা কথা বলতে চাই, আমি 3 ঘন্টা থাকবো, কিন্তু সময়ের একটা বিষয় আছে, আপনাদেরও কাজ আছে। আপনারা এখানে বসে থাকলে আপনাদেরকে কিছু মানে চা দেওয়া হয়নি, শুধু নাস্তা দেওয়া হয়েছে। নাস্তা দেওয়ার কারণে এতক্ষণ আপনাদেরকে ধরে রাখার যৌক্তিক না, সেই জন্য আমরা শেষ করতে চাচ্ছি। প্লিজ আপনারা শেষ করতে দেন। থ্যাংক ইউ। আর বাকি আরেকটা আমার অনুরোধ, এই গত 15 মিনিটে যা হলো, এটা
want this to be reported. We are a family. Sure. আপনাদেরকে ফ্যামিলি মনে করেই আমরা এখানে আপনাদের শুরু করি। প্লিজ। সেকেন্ড যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে একটা পলিটিশিয়ান কিন্তু 5 বছর পর পর চেঞ্জ হয় একটা ডেমোক্রেটিক কান্ট্রির কালচার হিসেবে, বাট একজন ব্যুরোক্র্যাট সে কিন্তু তার চাকরিতে জয়েন করার পর থেকে একবারে 60 বছর বা 63 বছর পর্যন্ত থাকে। তো ওই ব্যুরোক্র্যাট কেন হচ্ছে ওই পলিটিক্যাল আপনার প্রভাব থেকে মুক্ত হয়ে রেশনাল থাকবে না? এই প্রশ্নটা স্যার আমি আপনাদের করি, মানে আমি কমিশনে আলোচনা করি এটা যে রাতের ভুলগুলো কিন্তু ডিসি সাহেবরাই করতেন। যখন একজন ডিসি অপদস্থ হতেন তখন কিন্তু ওই অন্যান্য ডিসিরা তার বিপক্ষে যে কথা বলতেন না। যখন চাঁদপুরের ডিসিকে বদলি করা হলো শুধুমাত্র দীপমণির দুর্নীতির কারণে, তখন অন্যান্য ডিসিরা বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ কথা বলে নাই। তো তাইলে তাদের নিজেদের মধ্যে যে একতাটা, তাদের নিজেদের মধ্যে যে কাজের একটা কোলাবোরেশনটা তাদের নিজেদের মধ্যে নাই, তারা নিজেরাই পলিটিক্স করে। তো এই পলিটিক্সটা আসলে সংস্কার কমিশনের মাধ্যমে কিভাবে আসলে অ্যাবলিশ করা যায়, এটা হচ্ছে এই সংস্কার কমিশন অন্যতম মোটো হওয়া উচিত। এটা আসলে আমি এই কমিশনে কেন আছি এই জিনিসটা দেখার জন্য। স্যাররা হচ্ছে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, যে একটা প্রশ্ন আমার খুব ভালো লেগেছে যে আপনি বলেছেন যে শুধুমাত্র ফর্মালিটি এসে চাকরি করলাম 3 মাসের জন্য। এই প্রশ্নটা স্যার আমারও, যে এই কমিশন কেন স্যার কোরিয়া মালয়েশিয়াতে ভ্রমণ করবেন না, এই কমিশনটা কেন তাদের কেস স্টাডি করে কথা বলবেন না স্যার? আমি এই ব্যালেন্স গুলো করার জন্য আমার এখানে আসা। আমি আসলে তাদের পক্ষ হয়ে কথা বলবো আর এই বিষয়গুলোর জন্য না। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই। আপনারা একজন কথা বলেছিলেন যে আপনারা হচ্ছেন সরকারের ডেমোক্রেটিক কান্ট্রি সরকারের ফোর্থ স্ট্যান্ড। সো আপনারা এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণটা ছিল, আমার বন্ধু বান্ধব ক্যাম্পাস সাংবাদিক করে আমি দেখেছি তাদের কষ্টটা। সবাই মাহাদিবের যে বিষয়টা তিনি গুলিতে মারা গেছেন, এগুলো খুব মানে আমরা বিশ্বাস করি আন্দোলনটা সবার, যে ফ্যাসিবাদ আমাদেরকে শুধুমাত্র ছাত্রদেরকে বাধ্য করেছে বিষয়টা এমন না। ফ্যাসিবাদ সকল জায়গায় চেপে ধরেছিল, মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, যার কারণে মানুষ সর্বস্তরে মানুষ একেবারে রাস্তায় নেমেছিল। শুধুমাত্র তার আমলে অ্যাপয়েন্টকৃত যারা ব্যুরোক্র্যাট ছিল তাদের সাথে যে নেগোসিয়েশন করে তারা কথা বলে নাই। এবং আমরা বিশ্বাস করি এই সংস্কার কমিশন ওই কাজটাই করবে, যে ব্যুরোক্র্যাটরা যেটা 1996 সালে আপনার মহিউদ্দিন খান আলমগীর প্যান্ডেল কর্মসূচির মধ্যে গণতন্ত্র মঞ্চের মাধ্যমে এটা করেছিল, যে কোন সরকারকে নামিয়ে দেওয়ার যে বিষয়টা, ব্যুরোক্র্যাটরা এই কাজটা কেন করে না? যখন কোন সরকার গণতন্ত্রের বিরুদ্ধে গেছিল, যে না আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি আমাকে ভোট চুরি করতে বলছেন, আমি কাজ করবো না, আমি প্যান্ডেল কর্মসূচি পালন করলাম, এই ব্যুরোক্র্যাটরা এই কথা কেন বলবে না? আজকে সংস্কার কমিশন বিষয়টা হওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, টু বি ফ্র্যাঙ্ক, আমি একটা কথা বলে নিচ্ছিলাম যে উই আর এ ফ্যামিলি। এই এতক্ষণ যে বিষয়টা ছিল, তা আমরা একটা বিষয় অবহিত আমার জানা ছিল না। আমি অনেক আগে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম হেলথের, তখন এই সিভিল সার্জনের যে রোগ ওই ফ্লোরেই বসতাম, এবং এখনো মনে আছে পার্টিশন দেওয়া ছিল বেতের, এই যে বেতের কিছু পাওয়া যায়। আমি যে কথাটা বলতেছি, আপনারা যারা অ্যাক্রেডিটেশন কার্ড হোল্ড করেন, যেহেতু এটা আমাদের জনপ্রশাসন থেকেই আমাদের এটা নিয়ন্ত্রিত হয়, আপনারা যারা এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে সুবিধা পায় স্বাস্থ্যসেবা, আমরা একটা আদেশ করে দেবো, আপনারাও যারা এখান থেকে পুরা who are meeting within the ministry with accreditation card. TCB. এটা ইমিডিয়েট, আমি অনেক ব্যস্ত থাকলেও এটা ইমিডিয়েট আদেশ জারি করে দেবো, যাতে আপনারা নেক্সট উইক মানে যে পরের রবিবার তার আগে থেকে যাতে অ্যাক্রেডিটেশন শব্দ একটা অ্যাক্রেডিটেশন কার্ড থাকতে হবে, এবং এনারা যে সমস্ত ফ্যাসিলিটিস পায় সব আপনারা পাবেন। এটা আমাদের সংস্কার কমিশনের একটা তাৎক্ষণিক সংস্কার। ধন্যবাদ যারা ছিলেন এই কাজটা ডাটা দেন আপনি পাবেন, আপনি সামনে দুটো সাবস্ক্রাইব দিয়ে একটা হাতে বসুন না। এই কালাম দাও আমি পাইছি আগে থেকে আমাদের আমরা পাসপোর্ট প্রতিবার আসো তোমার স্টেশন টাকা দাও না সময়